Hello guys, my name is Kutubuddin and today we are going to do a deconstruction of a poem which is a very important poem of class 9, that is the North Ship, and that is the lesson 9. আগে আমরা কবিতাটাকে একটু রিসাইটেশন করে নিই, তারপর আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসে যাব. ওকে, সো লেটস গেট স্টার্টেড. সো দিস ইজ দি নর্থ শিপ বাই ফিলিপ লার্কিন. I saw 3 ships go sailing by, over the sea, the lifting sea. And the wind rose in the morning sky, and one was rigged for a long journey. The first ship turned towards the west, over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. The second turned towards the east, over the sea, the quaking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. The third ship drove toward the north, over the sea, the darkening sea, but no breath of wind came forth, and the decks shone frostily. The northern sky rose high and black over the proud, unfruitful sea. East and west the ships came back, happily or unhappily. But the third went wide and far into an unforgiving sea, under a fire-spilling star, and it was rigged for a long journey. গাইস, পোয়েমটা শুরু করার আগে ফিলিপ লার্কিন সম্বন্ধে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, যেটা তোমাদের শেষে কাজে লাগবে. এই ইনফরমেশনটা শুধু মনে রাখো যে ফিলিপ লার্কিন ফার্স্ট যখন এই কবিতাটা লিখেছিলেন, সো হি ওয়াজ অ্যাট দি স্টার্টিং অফ হিজ ক্যারিয়ার. He was starting his career, মানে তার ক্যারিয়ারের শুরুতেই তিনি এই কবিতা লিখেছেন. অ্যান্ড ওয়েন হি রোড দিস পোয়েম হি ওয়াজ নট অ্যাপ্রিসিয়েটেড, মানে ওনাকে অত হাইলি অ্যাপ্রিসিয়েটেড করা হয়নি, এমনকি হি ওয়াজ নট অ্যাকসেপ্টেড অ্যাজ আ প্রপার পোয়েট, এবং ওনাকে একটা প্রপার কবি হিসাবে কবি সমাজ সেই সময় অ্যাকসেপ্টও করেনি ওনাকে. ওর একটা রিজনও ছিল. রিজনটা বলি, বিকজ ওনার আগে যে সমস্ত কবিরা ছিলেন তারা রোম্যান্টিসিজমে বিশ্বাসী ছিলেন, এবং বেশিরভাগ কবিরা হোয়াট দে ডিড ইজ দে রোম্যান্টিসাইজড এভরিথিং, মানে সব কিছুকে তারা ভালো চোখে দেখতেন. ওকে, কিন্তু দিস মিস্টার ফিলিপ লার্কিন ওয়াজ দ্য ফার্স্ট গাই. উনি বললেন যে নো, দ্য পোয়েমস ডোন্ট হ্যাভ টু বি রোম্যান্টিক অল দ্য টাইম. রোম্যান্টিক মানে আমি ভালোবাসার কথা বলছি না, আমি বলছি সব কিছুকেই সুন্দর করে দেখা, এটা সবসময়. সো উনি ওনার পোয়েমের মধ্যে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন রিয়ালিটি এবং দ্য আগলি সাইড অফ হিউম্যান নেচার, এবং মানুষের স্ট্রাগল, মানুষের দুঃখ, মানুষের সাফারিংস, এইগুলো কিন্তু উনি পোয়েমে প্রথম নিয়ে আসেন. তো সেইগুলোকে আগে বলা হতো পোয়েম ইজ সামথিং হুইচ ইজ ফর রোম্যান্টিসাইজিং থিংস, কিন্তু উনি প্রথম নিয়ে এসেছিলেন বলে ফার্স্ট অফ অল হি ওয়াজ ক্রিটিসাইজড, ওনাকে ক্রিটিসাইজ করা হয়েছিল এবং হি ওয়াজ নট অ্যাকসেপ্টেড, এবং উনি খুব অনেক দিন কবি হিসাবে স্ট্রাগল করেছেন অ্যাজ এ পোয়েট. ওকে, তো উনি যখন স্ট্রাগল করছিলেন ঠিক ওই সময় কিন্তু এই কবিতাটা লিখেছিলেন. এই ছোট্ট ইনফরমেশনটুকু মনে রাখো, এটা আমি শেষে জয়েন করে বলে দেবো যে ওয়াই আই সেড দিস ইনফরমেশন. ওকে, নাও লেটস গো টু দ্য পোয়েম. আরেকটা জিনিস বলে রাখি, যে কোনো পোয়েমের না গাইজ, ইট হ্যাজ 2 মিনিংস. একটাকে বলা হয় ডেনোটেটিভ মিনিং. দ্য মিনিং অফ ডেনোটেটিভ মিনিং মানে হচ্ছে সারফেস লেভেল মিনিং, মানে যেটা পড়ছো সেইটার কি মানে দাঁড়ায়. তুমি পড়ছো, ধরো একটা যে কোনো জায়গায় পড়ছো যে দ্য স্কাই ওয়াজ ডার্ক, তারপরে এর ডেনোটেটিভ মিনিংটা কি, যে আকাশটা অন্ধকার. ওকে, এর আবার আর একটা ক্যানোটেটিভ মিনিং হয়. হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যানোটেটিভ মিনিং? ক্যানোটেটিভ মিনিং ইজ ডিপ মিনিং. তাহলে এই লিটারেচার ভাষায় ডেনোটেটিভ মিনিং আর ক্যানোটেটিভ মিনিং ইজ ডিপ মিনিং. সো আমি ওই একই সেন্টেন্স, দ্য স্কাই ওয়াজ ডার্ক ইন হিজ লাইফ, তাহলে এখানে এই স্কাই ওয়াজ ডার্ক মানে দেয়ার ওয়াজ আ লট অফ প্রবলেম, মানে ওই লোকটি অনেক প্রবলেমের মধ্যে ছিল, এটা হচ্ছে ডিপ মিনিং. তাহলে একটা সারফেস লেভেল মিনিং হয়, একটা ডিপ মিনিং হয়. এই কবিতাটা তো ইট হ্যাজ 2 মিনিংস. তো আমরা চেষ্টা করব দুটোকে পাশাপাশি রেখে কিভাবে আলোচনা করা যায়, একটা হচ্ছে সারফেস লেভেল মিনিং দিয়ে আর একটা ডিপ মিনিং দিয়ে. ওকে, হ্যাভিং সেড দ্যাট, এটা বলে নাও লেটস গো টু দ্য পোয়েম. গাইজ, হোয়াট আর দ্য 2 ফার্স্ট লাইন, প্রথম দুটো লাইন কি আছে দেখা যাক. এখানে প্রত্যেকটা স্ট্যান্জা 4 লাইনস আর দেয়ার ইন 1 স্ট্যান্জা,
আর এর রাইম প্যাটার্নটা মানে মিলটা কোথায় পাবে, এই রাইম প্যাটার্নটার নাম হচ্ছে এ বি এ বি, মানে এ বি আবার এ বি, তার মানে ফার্স্ট আর থার্ড লাইনের মধ্যে মিল আছে, আর সেকেন্ড আর ফোর্থ লাইনের মধ্যে মিল আছে। এইভাবে স্ট্যান্ডাগুলোকে সাজানো হয়েছে। ওকে, চলো ফার্স্ট টু লাইন্স কি আছে, আই স থ্রি শিপস গো সেইলিং বাই ওভার দ্য সি দ্য লিফটিং সি। ওকে, তাহলে এখানে আই কথাটা ইউজ করা হচ্ছে, দ্য ফার্স্ট আই, তো মানে এর পরে কিন্তু তার মানে এখানে কে দেখছে, কে উইটনেস করছে সেটা হচ্ছে আই, তার মানে এখানে আমরা ধরা যেতে পারে এরপরে কিন্তু এই কে উইটনেস করছে পুরো কবিতাটা তার আর বিশেষ কোনো ইনফরমেশন নেই, তাহলে আমরা ধরে নিতে পারি আই মিনস দ্য পোয়েট হিমসেলফ, দ্যাট মিনস মিস্টার ফিলিপ লার্কিন। কি বলছেন, আই স থ্রি শিপস গো সেলিং বাই, তো উনি তিনটে শিপের কথা বলছেন যাদেরকে উনি দেখেছিলেন। কোথায়, ওভার দ্য সি দ্য লিফটিং সি, তাহলে এখানে ফার্স্টে উনি একটা হিন্ট দিয়ে দিচ্ছেন কি হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ইজ ইট, কী ধরনের পরিবেশ ওই সমুদ্রটা, কীরকম ওই যে তিনটে জাহাজকে দেখলেন যারা বয়ে যাচ্ছিল মানে সমুদ্রের ওপর দিয়ে, কী ধরনের সমুদ্র, দ্য লিফটিং সি, লিফটিং মানে এক্সিটিং সি, এক্সিটিং মানে দ্য ওয়েদার ওয়াজ ভেরি প্লেজেন্ট। ওকে, তো তাই দুটো লাইনতে এটাই পেলাম যে তিনটে শেপ, কে বলছে, কে ন্যারেট করছে। আচ্ছা, এখানে আই স থ্রি শিপস, তাহলে আই আবার দেখো সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে, সিম্পল পাস্ট মানে ন্যারেটিভ টার্মস ইউজ করা হয়েছে, তার মানে অ্যাজ ইফ কেউ ঘটনাটা দেখে অন্য কাউকে বলছে সেই হিসাবে। সো আই স থ্রি শিপস গো সেলিং বাই ওভার দ্য সি দ্য লিফটিং সি। নেক্সট টু লাইন্সে চলে আসেন, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দি মর্নিং স্কাই অ্যান্ড ওয়ান ওয়াজ রেড ফর আ লং জার্নি। আচ্ছা, পরের দুটো লাইন থেকেও আমরা কি পাচ্ছি, ফার্স্ট লাইন অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, তার মানে এখানে বাতাস বইছে কোথায়, ইন দ্য মর্নিং স্কাই, তাহলে এখানে এভরিথিং ইজ পজিটিভ, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশটার কথা উল্লেখ করা হচ্ছে সমুদ্রে, সেই পরিবেশটা সেইলিংয়ের উপযোগী, মানে ইফ সামওয়ান ইজ সেইলিং দ্যাট ইজ দি প্রপার ওয়েদার ফর সেইলিং, বিকজ উইন্ড রোজ মানে বাতাস দিচ্ছে, এবার বাতাস দিলে সেলিংটা ভালো হয়। এবং মর্নিং, মর্নিং দিয়ে আমরা জানি মর্নিং ব্রিংস হোপ, মর্নিং মিনস পজিটিভ থিংস, মর্নিং মিনস নিউ স্টার্ট, তাহলে এই পজিটিভ ওয়ার্ডসগুলো দিয়ে কবি আমাদের মনে একটা পজিটিভিটির উদ্রেক করেছে। তারপর দেখো লাস্ট লাইনটা, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, আমি ওয়ানে জোর দিলাম, রিগড। ওকে, রিগড মানে কি গাইজ, রিগড মানে যে জাহাজকে খুব ভালোভাবে প্রস্তুত করা হয় অনেক বড় জার্নির জন্য, মানে যথেষ্ট পরিমাণে তার সেলিংয়ের যে সমস্ত সেল মানে যে সেলটা থাকে, মানে যে পালটা থাকে সেটা খুব শক্তপোক্ত হয় এবং যথেষ্ট পরিমাণে পুরো জাহাজটা খুব শক্তপোক্ত হয় এবং মানে ওটাকে তৈরি করা হয় অনেক বড় জার্নির জন্য। তো এইখানে লাস্ট লাইনে আমরা পেলাম যে তিনটে শিপ তো ছিল, কিন্তু কবি আমাদেরকে চাইছেন একটা শিপে স্পেশালি ফোকাস করতে, সেই জন্য উনি বলছেন অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড, এবং তার মধ্যে একটার কথা বলছেন, তার মধ্যে একটা ছিল যেটাকে দেখে মনে হচ্ছিল যে সেটা অনেক দূরের জার্নির জন্য প্রস্তুত হচ্ছিল। তাহলে প্রথম লাইনে আমি কিন্তু এই তিনটের মধ্যে একটা জাহাজ যেটাকে কবি ফোকাস করতে বলছেন সেটার আমরা একটা আভাস পেলাম, এবং পরের স্ট্যান্ডাগুলোতেও আস্তে আস্তে আমরা দেখবো যে কোন জাহাজটা প্রতি আমরা ফোকাস করব। ওকে গাইজ, দিস ইজ দি এন্ড অফ দি স্ট্যান্ডা 1। ওকে গাইজ, আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে যাব। সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট দুটো লাইন দেখা যাক। দি ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দি ওয়েস্ট, ওভার দ্য সি দি রানিং সি। এবার যে তিনটে শিপের কথা প্রথম স্ট্যান্ডাতে আভাস পেয়েছিলাম, সে তিনটে শিপের মধ্যে এবারে একটা শিপের কথা বলা হচ্ছে। ওকে, সেই শিপটা হচ্ছে দ্য ফার্স্ট শিপ, সেই শিপটার নাম দেওয়া হয়েছে মানে আইডেন্টিফাই করা হয়েছে দি ফার্স্ট শিপ, প্রথম শিপ বলে। টার্ন টুয়ার্ডস দি ওয়েস্ট, এবারে প্রথম শিপটা কোন দিকে যাত্রা করলো, টুয়ার্ডস দি ওয়েস্ট মানে পশ্চিমের দিকে। ওভার দ্য সি দি রানিং সি, এখানে দি রানিং সি, দিস ইজ কল্ড লিটারেচার ভাষা কি বলা হয়, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে কোনো একটা নন লিভিং অবজেক্টকে যদি আপনার লিভিং অবজেক্টের সঙ্গে তুলনা করি বা বিশেষ করে হিউম্যান বিইংয়ের সঙ্গে তুলনা করি তাহলে সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এখানে দেখো সিটাকে কি বলা হয়েছে, দি রানিং সি, এটাও কিন্তু একটা পজিটিভ আভাস পাওয়া যায়, বিকজ রানিং সি মানে যে সিটার মধ্যে প্রবাহ আছে, তার মানে আমরা বুঝতে পারছি বাতাস বইছে, তার মানে উইচ ইজ সুইটেবল ফর সেইলিং। নাও তাহলে এই রানিং সি, সমুদ্র, এটা একটা নন লিভিং অবজেক্ট,
সি তো আর দৌড়াতে পারে না, ইট ক্যানট রান, বাট এটাকে হিউম্যানের সঙ্গে তুলনা করা আছে। কোন হিউম্যান? যে নাকি দৌড়াতে পারে। দ্যাট ইজ কল পার্সনিফিকেশন। না তোমরা এখানে দেখো, এখানে একটা ডিভিয়েশন টার্ম ইউজ করা হয়। মানে এই ডিভিয়েশন মানে যেটা সচরাচর ইউজ করা দরকার সেটা ইউজ না করে অন্য জিনিস ইউজ করা হয়। নাও ইউ উইল টেল মি স্যার হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট? দ্য পারপাস অফ ইট টু জাস্ট সারপ্রাইজ দি রিডার। কি আরে, বিকজ আমি বলছি দেখো, দি রানিং সি বলা আছে, বাট যখন আমরা সি এই সমুদ্রের কথাটা বলি, সি means water means flow, so we should say the flowing sea, but এখানে flowing sea না ইউজ করে বলছে the running sea। কেন? এটাকে বলা deviation, this is used just to surprise the reader। এটা তোমাদের বলে দিলে এই পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট। সো তাহলে এখান থেকে প্রথম থেকে বোঝা গেল যে একটা শিপ পশ্চিমের দিকে যাত্রা করলো এবং সেই শিপটার অনুকূল ছিল পরিবেশটা। প্রথম দুটো লাইন থেকে এটাই জানা। নেক্সট দুটো লাইনে চলে যায়, অ্যান্ড বাই দি উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি। এই যে আবার, এবং থার্ড লাইনেও কবি মিস্টার লার্কিন উনি কী বলছেন? দ্য উইন্ড, বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, তার মানে বাতাস ছিল। সেম রানিং সি মানে বাতাস আছে, দ্যাট ইজ দ্য রিজন এটাকে রানিং সি বলা হচ্ছে। অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, এবং সেই জন্য সেই বাতাসটার উপর ভর করে সেই ওয়েস্টের দিকে যে শিপটা যাত্রা করেছিল সে একটা রিচ কান্ট্রিতে যেয়ে পৌঁছালো। কোথায়? রিচ কান্ট্রি, মানে বড় লোকের একটা দেশে যেয়ে পৌঁছালো। দিস ইজ অ্যাবাউট দ্য ফার্স্ট, দ্য ফার্স্ট শিপ। নাও দ্য নেক্সট স্ট্যান্ডাতে আমরা যাব, দেখা যাক নেক্সট স্ট্যান্ডার্ড নিশ্চয়ই আমরা সেকেন্ড শিপটা কী হচ্ছে সেটার আভাস পাবো। আচ্ছা, এই ফার্স্ট স্ট্যান্ডায় কিন্তু একটা যে ওই যে বলেছিল অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি বলেছিল, এবং ওটা ওই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ওটাতে বলেছিল যে ওটা যেন রিডার মনে থাকে যে ওই শিপটার কথা মনে রাখবে। সেকেন্ড স্ট্যান্ডাতে কিন্তু কবি আর ওই শিপটাকে আনেননি, শুধুমাত্র অল ফোকাস ইজ অন দ্য ফার্স্ট শিপ যেটা পশ্চিমের দিকে যাত্রা করেছিল। পরের স্ট্যান্ডাতে চলে যায়, দ্যাট ইজ আ থার্ড স্ট্যান্ডা। দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দি ইস্ট ওভার দ্য সি, দ্য কুইকিং সি, অ্যান্ড দি উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট to anchor in captivity. Guys, তাহলে থার্ড স্ট্যান্ডা ফার্স্ট দুটো লাইন কি? দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় শিপের কথাটা এবারে আসা হয়েছে না, দ্বিতীয় শিপটা দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দি ইস্ট, তার মানে এই শিপটা কোন দিকে যাত্রা করেছে? টুয়ার্ডস দি ইস্ট, মানে পূর্ব দিকে যাত্রা করছে। বাট ওভার দ্য সি, দ্য কুয়েকিং সি, এখানে আমরা ফার্স্ট সাইন পেলাম যে নাও দ্য সিচুয়েশন ইজ চেঞ্জিং। এবারে সমুদ্রটা চেঞ্জ হচ্ছে। সমুদ্রে যেমন রানিং সি ছিল, সমুদ্রটা যেমন উইন্ড রোজ ইন দ্য মর্নিং সি, লিফটিং সি ছিল, সেটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। নাও ইট হ্যাজ চেঞ্জ ইনটু আ নেগেটিভ সাইড, দ্যাট মিনস পরিবেশটা চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং। নাও ইট হ্যাজ বিকাম আ কুয়েকিং সি। কুয়েকিং সি মানে যে সিটাতে সেল করার উপযুক্ত নয়, which is dangerous for sailing. পরে দুটো লাইন, and the wind hunted it like a beast. ওকে, এবারে দেখো the wind, এখানে wind hunted it মানে দ্য ইস্ট শিপকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, দেখো তাহলে তিনটে শিপের কথা বলা যায়, ইস্ট শিপ, ওয়েস্ট শিপ আর নর্থ শিপ। এটা কিন্তু কবি ইচ্ছা করেই করেছেন, ফার্স্ট অফ অল তিনটের জন্য তো টু হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং, তাহলে তিনটেকে আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পারবো। আর যেহেতু কবিতাটার নাম দেওয়া হয়েছে দি নর্থ শিপ, সেই জন্য অন্য দুটো শিপকে ইস্ট শিপ আর ওয়েস্ট শিপ নাম দেওয়া হয়েছে, এটা বলে দিলাম। ওকে, চলে আসছে যাক আমাদের লাইন, অ্যান্ড দ্য উইন্ড হান্টেড। এখানে তাহলে উইন্ডটাকে বলছে কি বলছে? শিকার করছে। কোনটাকে? ওই ইস্ট শিপটাকে। এখানে আবার একটা পার্সনিফিকেশন পেলাম। হোয়াট ইজ দি পার্সনিফিকেশন? উইন্ড মানে বাতাস, নন লিভিং অবজেক্ট, এটা তো আর শিকার করতে পারে না, জাস্ট লাইক হিউম্যান, কিন্তু একে একটা শিকারির সঙ্গে তুলনা করা হয়েছে। আর কাকে শিকার করছে? শিকার করছে ওই ইস্ট মানে পূর্ব দিকগামী যে জাহাজ, সেটাকে শিকার করছে। মানে বাতাসটা মানে এত জোরে এসছে যে পুরো তছনছ করে দিচ্ছে কোনটাকে? ওই ইস্টগামী মানে পূর্ব দিকগামী ওই শেপটাকে। ওকে, এখানে আর একটা জিনিস ইউজ করা হয়েছে গাইজ, এটাকে বলা হয় সিমিলি। সিমিলি, ওকে, সিমিলি মানে কি? দ্য মিনিং অফ সিমিলি ইজ যদি কোনো একটা জিনিসকে অন্য আর একটা জিনিসের সঙ্গে সিমিলারিটি করা হয়, দ্যাট ইজ কল্ড সিমিলি। কোথায় সিমিলি ইউজ করা হয়েছে দেখো, এখানে বলছে হান্টেড, ওকে,
ইট লাইক আ বিস্ট। তাহলে যে শিকারটা করেছিল, শিকারটা কীরকমভাবে করেছিল? ঠিক একটা অ্যানিম্যাল, একটা পশুকে যেভাবে শিকার করা হয় সেইভাবে শিকার করা হয়। তাহলে হান্টেড ইট লাইক আ বিস্ট, তাহলে সিমিলারিটি কার সঙ্গে দেওয়া হয়েছে? একটা পশুকে কীভাবে শিকার করা হয় তার সঙ্গে সিমিলারিটি দেওয়া আছে, দ্যাট ইজ দ্য রিজন দিস ইজ কল্ড সিমিলি। তাহলে এখানে কবি কী কী ইউজ করেছেন? পার্সনিফিকেশন অ্যান্ড সিমিলি ইজ ইউজড ইন দ্য সেম লাইন। সো থার্ড স্ট্যান্ডার্ড আমরা এটাই পেলাম যে আস্তে আস্তে পরিবেশটা কী হচ্ছে, অনুকূল যেটা ছিল সেই অনুকূল পরিবেশ আর নেই, এমন পরিবেশ চলে এসছে, এমন জোরে হাওয়া বাতাস দিচ্ছে যে সেই উইন্ড, সেই বাতাস মনে হলো নাকি যে ওই ইস্ট পূর্ব দিকগামী জাহাজটাকে শিকার করছে। কিসের মতো? জাস্ট একটা অ্যানিমেলকে যেমন শিকার করে সেইভাবে। লাস্ট লাইনটা দেখো, টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। এবং টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি মানে দ্য শিপ ক্যানট গো এনিওয়্যার, মানে এমনভাবে ওকে আটকে দিল ওই পরিবেশটা যে শিপটা আর এগিয়ে যেতে পারল না। দ্যাট মিনস দ্য শিপ ডিড নট রিচ ইটস ডেস্টিনেশন, মানে তার ওর যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর যেতে সক্ষম হলো না, বিকজ অফ দ্য টেরেবল ওয়েদার। সো দিস ইজ দি মিনিং অফ দিস হোল স্ট্যান্সা। ওকে গাইজ, দ্য নেক্সট স্ট্যান্সা কি আছে? দ্য থার্ড শিপ drove towards the north. Over the sea, the darkening sea. But no breath of wind came forth, and the decks shone frostily. Okay guys, তাহলে প্রথম দুটো লাইন নেওয়া যায়। দি থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দি নর্থ, মানে তৃতীয় শিপটার কথা, যেটা প্রথম স্ট্যান্ডাতে একটা আভাস দিয়েছিল যে রিগড ফর আ লং জার্নি, মানে যেটা দেখে মনে হচ্ছিল, যার ব্যবস্থা দেখে যেটা অনেক দূরের জার্নির জন্য প্রস্তুত আছে, সেই শিপটার কথা আমরা এখানে পাবো যে দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দি নর্থ। ওই শিপটা কোন দিকে গেল? টুয়ার্ডস দি নর্থ, নর্থের দিকে যাত্রা শুরু করলো, মানে উত্তর দিকে। ওভার দ্য সি, দি ডার্কেনিং সি, এইখানেও কিন্তু দ্যার ইজ এ নেগেটিভ, মানে এরও পরিবেশটা কীরকম? এও কিন্তু অনুকূল পরিবেশ পায়নি। ডার্কেনিং সি তার মানে সমুদ্রটা দেখছে পুরো অন্ধকার হয়ে আছে, দ্যাট মিনস ডার্ক। এর সিম্বলিজম একটা ইউজ করা আছে। হোয়াট ইজ দিস? ডার্ক ইজ দ্য সিম্বল অফ পেসিমিজম, ডার্ক ইজ দ্য সিম্বল অফ ডেঞ্জার। তো সেখানে বলা আছে সিটাকে দেখে মনে হচ্ছিল ডার্কেনিং সি, মানে বিপদ সংকুল সমুদ্র দেখেই মনে হচ্ছিল। পরের লাইনটা দেখো, বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফর্থ। আমরা সবাই জানি সেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ উইন্ড। যদি তোমার উইন্ড, বাতাস না থাকে, বাতাস না থাকলে কিন্তু পাল তোলা খুব ডিফিকাল্ট, ইউ কে নট মুভ ফরওয়ার্ড, তুমি আগে যেতে পারবে না। এবং এখানেই বলেছে নো ব্রেথ অফ উইন্ড, এবং এখানে কত সুন্দর ইউজ করেছে, মানে ব্রেথ অফ উইন্ড মানে নিঃশ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস ছাড়লে যতটা বাতাস বেরোয় ততটুকু বাতাসও ছিল না, তার মানে চারিদিকে একদম নিস্তব্ধ ছিল। এবং এটা হচ্ছে সব থেকে ভয়ানক পরিস্থিতি ছিল কিসের জন্য? টু সেল ইন দ্য সি। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, এমনকি যে ডেক ছিল পাটাতন, সেই ওটা শাইন করছিল, ইট ওয়াজ শাইনিং, কিন্তু ইট ওয়াজ নট শাইনিং ব্রাইটলি, মানে ডেক্সগুলো, পাটাতনগুলো উজ্জ্বলতার সঙ্গে চকচক করছিল। ফ্রস্টলি মানে ইন আ আনফ্রেন্ডলি ওয়ে। এই যে উজ্জ্বলতা ছিল, সেই উজ্জ্বলতার মধ্যে দেয়ার ওয়াজ নো ফ্রেন্ডলিনেস, মানে সেটার মধ্যে দেখে মনে হচ্ছিল না যে ইটস আ সাইন অফ পজিটিভিটি, এটা কিন্তু পজিটিভিটি সাইন। এটা কবি ওই জন্য এই ফ্রস্টলি কথাটা ইউজ করেছেন। ফ্রস্টলি মানে আনফ্রেন্ডলি, মানে রুডলি। তার মানে জাহাজটার পরিবেশ দেখেও মনে হচ্ছিল যে ইটস নট গোয়িং টু মুভ ফরওয়ার্ড। দিস ইজ, তাহলে এটা গেল নর্থের দিকে যাচ্ছে সেইটা। আচ্ছা, পরের স্ট্যান্ডার্ডে চলে আসছে। দিস ইজ আ ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। East and west the ships came back, happily or unhappily. Okay. The northern sky rose high and black. আবার ওই আগের স্ট্যান্ডা থেকে বলা হচ্ছে যে পরিবেশটা ইটস দ্য নর্দার্ন স্কাই, মানে যে উত্তর দিকের আকাশ সেটাকে মনে হচ্ছিল হাই অ্যান্ড ব্ল্যাক, মানে পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে। অ্যান্ড আগেন দ্য কালার ব্ল্যাক ইজ ইউজড, আগেরটাকে ইউজ করা হয়েছিল ডার্কেনিং সি। তো একইভাবে ওইগুলোকেই বিভিন্ন, দেখো এটা হচ্ছে একটা স্টাইল যে কোনো আইডিয়াকে যদি ইফ ইউ ওয়ান্ট টু পুট দ্যাট আইডিয়া ইন্টু রিডার্স মাইন্ড, তুমি একই ওয়ার্ডকে বিভিন্নভাবে ইউজ করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো প্রথমে ওই যে যখন ছিল যে দ্য সি ওয়াজ ভেরি প্লেজেন্ট, যখন সেইলিংয়ের উপযুক্ত ছিল তখন ইউজ করা হয়েছিল দেখো লিফটিং সি, তারপরে ইউজ করা হয়েছিল রানিং সি।
আবার যখন দ্য সি বিকেম ডেঞ্জারাস ফর সেলিং তখন ইউজ করলো কোয়েকিং সি, আবার এখানে থেকে ডার্কেনিং সি। Okay, these are the same things they are using but with different words. Anyways, the northern sky rose high and black over the proud unfruitful sea. এবং ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি মানে দিস ইজ এ পার্সনিফিকেশন, মানে প্রাউড গর্বিত এই এই ইমোশনটা কার সঙ্গে জড়িত থাকে? উইথ এ হিউম্যান বিং। অনলি এ হিউম্যান বিং ক্যান বি প্রাউড। তাহলে আর ওই সিটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? একটা প্রাউড আনফ্রুটফুল সি এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে দিস ইজ অলসো এ পার্সনিফিকেশন, এবং এটাকে বলা হচ্ছে যে সিটা মানে সমুদ্রটা এতটাই গর্বিত ছিল যে সমুদ্রটা চাইছিল না যে ওই নর্দার্ন শিপটা আমার ওপর দিয়ে বয়ে যাক। সো দিস ইজ দ্যাট মিনস দ্য পরিবেশটা অনুকূল ছিল না ফর দ্য নর্থ শিপ। এইবারে আবার আমরা চলে যাব ওই যে প্রথম আর দ্বিতীয় শিপটা যেটা ইস্টের দিকে গেছিলো, যে আরেকটা ওয়েস্টের দিকে গেছিলো, ওয়েস্টের দিকে। এই দুটোকে হোয়াট হ্যাপেন টু দোজ শিপস, এই পরের দুটো লাইন আমরা সেটাই জানবো। ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। বলো ইস্ট আর ওয়েস্ট শিপটা, যেহেতু ইস্ট শিপটা কিন্তু হ্যাপি ছিল, ইট রিচড আ ভেরি রিচ কান্ট্রি, কিন্তু সামহাও সে ফিরে এসেছিল। আর যে ইস্টে দিয়ে গেছিলো সে তো যেতেই পারেনি, এবং দুটোই ফিরে এসেছিলো। হয়তো প্রথমটা যে রিচ কান্ট্রিতে গেছিলো সে হয়তো হ্যাপিলি ফিরে এসেছিলো, আর পরেরটা যে পৌঁছাতে পারেনি ও ডেস্টিনেশনে, মানে যে ইস্টের দিকে গেছিলো সে হয়তো আনহ্যাপিলি ফিরে এসেছিলো। এটা আমরা আরেকটু ডিসকাস করবো অ্যাট দি এন্ড অফ দ্য পোয়েম, বিকজ এখন আমরা সারফেস লেভেলে মিনিংগুলো বলছি, সোজা সোজা পড়ছি এবং তার কি মিনিং ওই শিপ দিয়ে সেটা দেখছি। এরপরে আমরা কি করব, যে ডিপ ইনার মিনিংটা কি তখন যখন পড়বো তখন এই হ্যাপিলি বা আনহ্যাপিলি কেন বলছে উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। এনিওয়েজ আমরা পরের স্ট্যান্জাতে চলে যাই। বাট দি থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইনটু অ্যান আনফরগিভিং সি আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি। আচ্ছা, ফোর্থ স্ট্যান্জাতে আবার দ্য পোয়েম ইজ trying to say the reader ki let's focus on the north ship. আবার আমরা ফোকাসটা কোথায় চলে এলাম নিয়ে? দি নর্থ শিপটার কি হলো? বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু থার্ডেরটা সে কিন্তু ফিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করেনি। দ্যাট ইজ দ্য রিজন বলছে দ্য থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, এবং তৃতীয়টা কিন্তু ইট কন্টিনিউড ইটস জার্নি, এর জার্নিটা ও থামিয়ে যায়নি। ইভেন দো দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ নট অন হেজ সাইড, যেহেতু সমুদ্রে পরিবেশটা ওর অনুকূল ছিল না নর্থ শিপে, ডার্কেনিং সি ছিল, দ্য স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, তারপরে প্রাউড দ্য সি অ্যাক্টেড অ্যাজ আ প্রাউড আনফ্রুটফুল সি, বাট স্টিল ইট কন্টিনিউড ওয়াইড অ্যান্ড ফার, মানে প্রচুর দূর পর্যন্ত ইট কন্টিনিউড ইটস জার্নি ইনটু অ্যান আনফরগিভিং সি। এই যে আবার এখানে বলা হচ্ছে মানে আনফরগিভিং সি, মানে এটা থেকে সিম্বলাইজ করা হচ্ছে যে সিটা মানে সমুদ্রটা যতই ইট ডিডন্ট হেল্প, সমুদ্রটা হেল্প করেনি নর্থ শিপটাকে সেল করার জন্য, বাট স্টিল দ্য নর্থ শিপ কন্টিনিউড ইটস জার্নি আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার। এখানে ফায়ার, ভেরি ইম্পর্টেন্ট লাইন দেখো, আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, আন্ডার এ স্টার মানে যেহেতু আকাশে তারা আছে সেটা হচ্ছে আন্ডার এ fire spelling star. Now তোমরা বলে স্যার why fire spelling? Now fire is a symbol of danger, because fire মানে আগুন এমন একটা জিনিস যে সব কিছুকে ভস্ম করে দিতে পারে। তো যে ওই স্টারটা দিয়েও কবি বলতে চেয়েছেন যে দ্য কন্ডিশন was not in the favor of the north ship, মানে কন্ডিশনটা নর্থ শিপের ফেভারে ছিল না, তা সত্ত্বেও ইট কন্টিনিউ ইটস জার্নি। তার মানে এখানে স্টার কিন্তু একটা পজিটিভ থিং, পজিটিভ ক্ষেত্রে ইউজ করা হয় স্টারটাকে। স্টার মিনস ইট গিভস ডিরেকশন, স্টার মিনস ইট গিভস হোপ, স্টার মিনস ইট গিভস পজিটিভিটি। বাট হিয়ার তার আগে কিন্তু ফায়ার স্পিলিংটা ইউজ করে স্টারটাকে কিন্তু নেগেটিভ কনটেক্সটে ইউজ করেছেন কবি। Anyways guys, last লাইনটা চলে যাব, and it was rigged for a long journey. দেখো আমরা ফার্স্ট স্ট্যান্জার লাস্ট লাইনটা ছিল and one was rigged for a long journey, সেটাই প্রায় একইভাবে লাস্ট লাইনে রিপিট হলো। কি বললো? and it was rigged for a long journey। যখন একই লাইন আরেকবার ইউজ করা হয় সেটা কি করার জন্য, যে কবি যে আইডিয়াটা প্রকাশ করতে চাইছেন সেটাকে রিস্ট্যাবলিশ মানে আরও ভালোভাবে স্থাপিত করার জন্য এটা ইউজ করে। তখন উনি বলতে চাইছেন এই যে নর্থ শিপ এটা যে যাত্রা করার জন্য বেরিয়েছিল এবং হয়তো
এটার কোনো দিন ফিরে আসবে না, ইট উইল কন্টিনিউ ইটস জার্নি ফরওয়ার্ড, সবসময় সারা জীবন এটা সামনের দিকে এগিয়ে যাবে। গাইজ, দিস ইজ দি এন্ড অফ দ্য পোয়েম। নাও হ্যাং অন, চলে যাও না, ওকে, বিকজ দিস ইজ নট দি এন্ড। এটা তো গেল আমাদের একটা সারফেস লেভেলের মিনিং। নাও এর আমরা একটা ডিপার মিনিং বের করব ফার্স্ট, আর সেকেন্ড এর যে রিদম স্কিমটা আছে সেই রিদম স্কিমটাও কিন্তু কবি ভেবে বের করেছেন, সেই রিদম স্কিমটার সঙ্গেও কবিতাটা কি মিনিং বাড়ায় সেটা আমরা জানবো। সো দ্যার ইজ এ লট টু কভার, লেটস গেট স্টার্টেড। ওকে গাইজ, শিপ অ্যান্ড সি, এই দুটো জিনিস কিন্তু ইনসেপারেবল তুমি যদি ভাবো, বিকজ শিপ মানে জাহাজ আর সমুদ্র, এদেরকে কিন্তু আলাদা করা যাবে না। শিপ শিপ সমুদ্র ছাড়া চলবে না, আর শুধুমাত্র সমুদ্রতেই জাহাজ চলে না এরা, বিকজ দে আর ইনসেপারেবল, দ্যাট মিনস শিপের নাম এলেই সি এর নাম আসে, আর সি এর নাম এলেই শিপের নামটা আসে। না এখানে লেটস টেক দ্য এক্সাম্পল কি শিপ ইজ লাইক আ হিউম্যান and the sea is like a human life. So if I'm a human, I have to go through my life just like a ship. একটা যদি শিপ থাকে, তাহলে তাই শিপটাকে যেরকম সমুদ্রের মধ্যে দিয়ে যেতেই হবে, তাহলে সেরকম একটা মানুষকেও তার লাইফ, দ্যাট হিউম্যান হ্যাজ টু গো থ্রু হিজ অর হার লাইফ, তাকে তার জীবনটাকে অতিবাহিত করতেই হবে। নাও এখানে তাহলে তিনটে লাইফের কথা বলা যায়। ফার্স্ট যে ওয়েস্ট শিপটা ছিল না, সেটাকে যদি তুলনা করা হয় যে দ্যাট পারসন, ওই শিপটা মানে দ্যাট পারসন, এটাকে যদি একটা পারসন ধরি, দ্যাট পারসন হ্যাড এভরিথিং ইন হিজ লাইফ, মানে দ্যাট পারসন ইজ এ রিচ পারসন, হি হ্যাজ এভরিথিং। দ্যাট পারসনে, ওই মানুষটার কাছে সব কিছুই আছে। ওকে, সো বলেছো না রিচ কান্ট্রি, আচ্ছা, বিকজ তার মানে ওই মানুষটার কোনো অভাব ছিল না। তো কবি এখানে বলছেন যে সেটা খারাপ কিছু না, দ্যাটস গুড, এবং তার ফলে আমরা পড়েছিলাম ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্ডাতে যে ওই পরিবেশটাও সেলিংয়ের উপযুক্ত ছিল, তার মানে ওর লাইফটা ওর উপযুক্ত ছিল, হি হ্যাড এভরিথিং, যার ওর জীবনে প্রয়োজন ছিল সব কিছু ছিল। বাট আমরা আবার পড়েছিলাম ওই ওয়েস্ট শিপটাও কিন্তু ফিরে এসেছিল হ্যাপিলি অর আনহ্যাপিলি। মানে কবি এখান থেকে বোঝাতে চাইছেন যে তোমার কাছে ইফ ইউ হ্যাভ মানি, দ্যাট ডাজ নট মিন ইউর হ্যাপি। তোমার কাছে যদি পয়সা থাকে, তোমার কাছে যদি ধন দৌলত থাকে, তোমার কাছে যদি সব লাক্সারি থাকে, তার মানে এটা নয় যে ইউ শুড বি হ্যাপি। দ্যাট মিনস সেই জন্যই উনি হ্যাপিলি অর আনহ্যাপিলি এই কথাটাই ইউজ করেছিলেন, ইফ ইউ রিমেম্বার, তুমি যদি মনে করো, রাইট? ওকে, তাহলে এটা গেল ফার্স্ট শিফটটার কথা। সেকেন্ড শিফটটা চলে আসে। সেকেন্ড শিফটটায় ওই যে সেকেন্ড শিফটটাকে তুলনা করতে পারো একটা মানুষের সঙ্গে হু ইজ লিভিং ইন পভার্টি, জাস্ট অপোজিট অফ দ্য ফার্স্ট শিফট। ফার্স্ট শিফটটা বড় লোক ছিল, তার কাছে পয়সা ছিল, ধন দৌলত ছিল, বাট এইটা অপোজিট, সে দারিদ্রতার মধ্যে বসবাস করত। তার জন্যেই যখন সেকেন্ড শিফটটা কবি বর্ণনা করছিলেন, তখন দেখাচ্ছিলেন যে সমুদ্রটা ওয়াজ নট ইন হিজ ফেভার, ওর ফেভারে ছিল না। তার মানে ও যেটা লাইফে চাইতো ও সেটা পায়নি। তার ফলে কি হলো, এবং লাইফে অনেক স্ট্রাগল করার ফলে কি হলো, বিকজ অফ পভার্টি হি ওয়াজ ইমপ্রিজেন্ট। তার মানে ওই পভার্টি মানে ওই দারিদ্রতার দ্বারাই সে কী ছিল, বন্দী হয়েছিল। সেই জন্য বলেছিল ইমপ্রিজেন্ট ইন ক্যাপটিভিটি। তার মানে কি, যেহেতু ও গরিব ছিল, তার ফলে ওর যেখানে যাওয়ার দরকার, মানে ওর যেখানে যাওয়ার ইচ্ছা ছিল, ওর যে ডেস্টিনেশনে পৌঁছানোর ইচ্ছা ছিল, সে পৌঁছাতে পারেনি। তার ফলে সেও হি অর শি যাই ধরো, তার ফলে সেই পার্সনটাও কেম ব্যাক, ফিরে এসেছিল হ্যাপিলি অর আনহ্যাপিলি। তাহলে এর ক্ষেত্রে আনহ্যাপিলি হওয়া উচিত, বাট কবি এটাকে বোঝাতে চাইছেন জাস্ট টু ক্রিয়েট এ কনফিউশন যে ও ফিরে এসেছিল, বাট হতে পারে ও হ্যাপিলি ফিরে এসেছিল, বিকজ হি অ্যাকসেপ্টেড ইট কি ইয়েস হি লিভস ইন পভার্টি, বাট ওর কাছে যা ছিল সেটাতেই হয়তো হ্যাপি ছিল, সে খুশি ছিল, এবং তার ফলেই ও হ্যাপিলি ফিরে এসেছিল। এটাও হতে পারে। দ্যাট মিনস কবি এটা বোঝাতে চাইছেন যে মানি ক্যানট বাই হ্যাপিনেস। ওকে, আবার পভার্টি মিনস
পভার্টি ডাজ নট মিন আনহ্যাপিনেস অল দ্য টাইম, আবার দরিদ্রতা মানে সবসময় আনহ্যাপিনেস নয়। হাউ বিউটিফুলি উনি কিন্তু শেষে এটাকে পুরোটা বেঁধে দিয়েছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারো। দিজ আর দ্য টু থিংস। নাও দ্য থার্ড শেপ, দ্য নর্থ শেপ। নাও এই নর্থ শেপটা, আচ্ছা তোমাকে বলি যে প্রথম লাইনটা শুরু হয়েছিল আই দিয়ে। তোমরা যদি মনে করো তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে এটা কবি নিজেই বলছেন, আর বলছিলাম যে যখন লিখেছিলেন হি ওয়াজ স্ট্রাগলিং। তো এইখানে এই থার্ড শিফটটাকে উনি অ্যাকচুয়ালি গাইজ নিজের জীবনের সঙ্গেই তুলনা করছেন। উনি বলছেন না ওই যে উনি যখন কবিতাগুলো লিখছিলেন, সো হি ওয়াজ ক্রিটিসাইজ, মানে ওকে ক্রিটিসাইজ করা হয়েছিল, ওনার প্রচুর সমালোচনা করা হয়েছিল, ওনাকে কবির মধ্যে গণ্যই করা হয়নি, এবং সেইটাকেই উনি ওই ব্যাড ওয়েদার ইন দ্য সি, ওই আনফরগিভিং সি, ডার্কেনিং সি, এইসব দিয়ে উনি তুলনা করছেন। তারপর উনি বোঝাতে চাইছেন হিজ লাইফ ওয়াজ নট ইজি, মানে তার লাইফটা ইজি নয়, তার চারিদিকে শুধু বাধা আর বিপত্তি ছাড়া কিছু নেই। বাট, এবং ওখানে আরেকটা কথা আমরা পড়ছিলাম না, স্টার, এবং আমরা পড়ছিলাম আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার। এই ফায়ার স্পিলিং স্টার মানে কবি বোঝাতে চেয়েছেন যে ওনাকে ক্রিটিসাইজ করেছে, এবং ওনাকে যেন মনে হচ্ছে যে ওই একটা ফায়ার, মানে যে একজন প্রতিষ্ঠিত একটা কবি, বা ওই সময় ওনার সময় যে সমস্ত প্রতিষ্ঠিত কবিরা ছিলেন, যারা বিখ্যাত কবি ছিলেন, তারা যেন মনে হচ্ছিল যে ওনাকে ওনাদের ক্রিটিসিজমটা এখানে ফায়ার ধরা হয়েছে, আর স্টার মানে প্রতিষ্ঠিত কবিদের ধরা হয়েছে, যে তারা তাদের ক্রিটিসিজম দিয়ে ওকে ভস্ম করে দেবে। হাউ বিউটিফুলি হি ইউজড ইট গাইজ। ওকে, তো এটাই বলা হচ্ছে যে আন্ডার আ ফায়ার। কিন্তু উনি ওদের ওই যে সমস্ত কবি ছিল ওনাদের ক্রিটিসিজমকে উপেক্ষা করে উনি এটা ডিসাইড করেছিলেন আই উইল কন্টিনিউ রাইটিং, এবং আমি লিখেই যাব। এবং তার ফলে সেজন্য উনি বলেছেন যে আমি থামতে আসেনি, আই অ্যাম হিয়ার টু স্টে অ্যান্ড আই উইল কন্টিনিউ মাই জার্নি ফরওয়ার্ড, আমি ফিরে যাব না। তো দিস ইজ দ্য থার্ড নর্থ শিফটটা অ্যাকচুয়ালি কবি নিজে। ওকে, তোমরা যদি কবির লাইফটা পড়ো তাহলে বুঝতে পারবে যে হি স্ট্রাগলড আ লট, এবং তারপরে কিন্তু এই নর্থ শিপ, এই কবিতাটা, এবং একটা বইও লিখেছিলেন, সেই বইয়েতেই কবিতাগুলো ছাপায়, এবং দেন হি বিকাম ফেমাস। এনিওয়েজ গাইজ, দিস ইজ দি ইনার মিনিং অফ দি পোয়েম। ওকে, তাহলে প্রথমে একটা কী পেলাম আমরা, সারফেস লেভেল মিনিং। এরপর আমরা একটা তুলনা পেলাম যে কীভাবে অ্যাকচুয়ালি উনি লিঙ্ক করেছেন, এটা হচ্ছে ইনার মিনিং। আর একটা মিনিং হয় গাইজ, যেটা হচ্ছে রিদমিক্যালি, মানে উনি যে সমস্ত রিদম বা ছন্দ ব্যবহার করেছেন, সেই ছন্দ দিয়ে কীভাবে আরও কিছু মিনিং বের করা যায় সেটা আমরা দেখব। ওকে গাইজ, এখানে যদি তোমরা একটা রাইম স্কিমটা দেখো, তাহলে রাইম স্কিমটা আমি বলেছিলাম, এর রাইম স্কিমটা হচ্ছে এরকম, এ বি, আবার হচ্ছে তোমার সি বি, ডি বি, ইবি, এফ বি, জিবি। তার মানে প্রত্যেকটা সেকেন্ড লাইনের, প্রত্যেকটা স্ট্যান্ডার সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইন আর ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের মিল আছে। কেন এরকম করা আছে? এটা কিন্তু ইচ্ছা করেই করা আছে, বিকজ দেখবে একটা সি ওয়েভের একটা রিদম থাকে। সেই সি ওয়েভের রিদমটা কী হয়? একটা আপ ডাউন, ঠিক সেটার সঙ্গে মিল রাখার জন্য এটাকে করা হয়েছে, এই রিদম স্কিমে লেখা হয়েছে। তুমি যদি কবিতাটা আবার প্রথম থেকে পড়ো তাহলেই দেখতে পাবে যে প্রত্যেক স্ট্যান্ডাতে ফার্স্ট অ্যান্ড থার্ড অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইনে কিন্তু মিল আছে। এটা কেন করা হয়েছে? তাহলে সি ওয়েভটাকে সিম্বলাইজ করার জন্য এটা করা হয়েছে। আর গাইজ, দেখবে যে সি ওয়েভের একটা সাউন্ড হয়, একটা হচ্ছে আছড়ে পড়ে, তারপরেরটা মিস হয়, আবার পরেরটা আছড়ে পড়ে। তাহলে এই সাউন্ডটাকেও মানে রিডার যখন পড়বে, যাতে ওই সি ওয়েভের সাউন্ডটাও যাতে এরকম রিডার ফিল করতে পারে, তার ফলেই এই রাইম স্কিমটা কিন্তু নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এবার গাইজ একটু সিলেবলে চলে যাই। দেখো, নাম্বার অফ সিলেবলস ইন ইচ লাইন, প্রত্যেকটা লাইনে যদি তুমি সিলেবল কাউন্ট করো না, আমি একটু বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট স্ট্যান্ডাতে তুমি যদি ফার্স্ট স্ট্যান্ডার ফার্স্ট লাইনে তোমার 8টা সিলেবল আছে, সেকেন্ড লাইনে 8টা, থার্ড লাইনে 9টা, ফোর্থ লাইনে 9টা, একটা প্যাটার্ন 8, 8, 9, 9। সেকেন্ড স্ট্যান্ডাতে যদি যাও তাহলে প্রত্যেকটা লাইনেই 8টা করে সিলেবল আছে। ইফ ইউ ক্যান, ওয়ার্ডস নয় কিন্তু সিলেবল, যদি কাউন্ট করো তুমি দেখতে পাবে। আবার থার্ড স্ট্যান্ডাতে গেলে দেখবে ফার্স্ট লাইনে 9টা, তারপরে লাইনে 8টা, তারপরে আবার 9টা, তারপরে আবার 8টা।
তাহলে এটা তো একটা প্যাটার্ন আছে। তাহলে এই প্রথম তিনটে স্ট্র্যান্ডেতে তুমি দেখবে যে এই যে সিলেবল আছে না, সেগুলো একটা প্যাটার্নে আছে। যেমন 8899, 8888, 9898। আচ্ছা, তুমি যদি আবার অবিশ্বাস্যভাবে তুমি যদি ফোর্থ স্ট্যান্ডার্ডে চলে যাও না, ফোর্থ, ফিফথ আর সিক্স, ওটাতে না সিলেবল প্যাটার্নের কোনো মিল নেই। আমি তোমাকে বলছি, তো ফোর্থ স্ট্যান্ডার্ডে সিলেবল প্যাটার্নটা বলছি, প্রথম লাইনে 8টা, তারপরে 9টা, তারপরে 7টা, তারপরে 7টা, তাহলে 8977, কোনো প্যাটার্ন নেই। ফিফথ স্ট্যান্ডার্ডে একই 8878, 887, কোনো প্যাটার্ন নেই। আবার সিক্স স্ট্যান্ডার্ডে চলে যাও, 8879, তাহলে প্রথম তিনটে স্ট্যান্ডার্ডে প্যাটার্ন আছে সিলেবলের, পরের তিনটেতে নেই। এটার কিন্তু একটা মিনিং আছে। তো বিকজ গাইজ, তুমি যদি প্রথম তিনটে স্ট্যান্ডার্ড পড়ো তাহলে দেখবে ওইখানে কিন্তু গুড ওয়েদার, ভালো ওয়েদারের কথা বলা হয়েছে। তার মানে বিকজ দ্য ওয়েদার ওয়াজ গুড, সো দেয়ার ওয়াজ এ রিদম, সেই জন্যই একটা রিদম ছিল, সেই জন্যই সিলেবলগুলোকে একটা কারেক্ট প্যাটার্নে দেওয়া হয়েছে। তারপরের প্যাটার্নগুলো সব উল্টো পাল্টা কেন আছে? মানে 8 9 7 7, আবার 8 8 7 8, এরকম কেন আছে? কারণ এটা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে ওই পরের স্ট্যান্ডারগুলোতে ওয়েদারটা অনেক খারাপ হয়ে যাবে, বিকজ ওয়েদার ওয়াজ নট গুড। সেই জন্য প্যাটার্নটাকেও উনি কী করেছেন, কেওয়াটিক করে দিয়েছেন এবং উল্টো পাল্টা করে দিয়েছেন। ওকে গাইজ, সো দিস ইজ দি রিদম। আচ্ছা, এই দুটো রিদম আমরা পেলাম। আর একটা তোমরা জানো হয়তো যে কবিতাতে আর একটা টেকনিক ইউজ করে যেটাকে বলে অ্যালিটারেশন। গাইজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যালিটারেশন? অ্যালিটারেশন মানে হচ্ছে যে কনসনেন্ট সাউন্ডগুলোকে বারবার ইউজ করা হয় সো দ্যাট রিডার যে পড়বে বা যে শুনবে কবিতাটা তার শুনে ভালো লাগবে। কনসনেন্ট সাউন্ড, এখানে যে কনসনেন্ট সাউন্ডটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এস। আমি তোমাকে প্রথম স্ট্যান্ডাতে তুমি যদি যাও, ওখানে দেখবে প্রথম স্ট্যান্ডাতে ফার্স্ট লাইন আছে স শিপস সেইলিং, তাহলে এই শব্দটা বারবার কিন্তু ওই লাইনগুলোর মধ্যে আসছে। তা সেকেন্ড লাইনে যদি যাও সি, আবার সি, থার্ড লাইনে রোজ স্কাই, আবার ফোর্থ লাইনে ওয়াজ, তাহলে এই সা এস কনসনেন্টটাকে বারবার ইউজ করা হয়েছে জাস্ট টু গিভ ইট আ রিদম প্যাটার্ন। এবং এই রিদম প্যাটার্নটা তুমি যদি পরের স্ট্যান্ডাগুলোতে লক্ষ্য করো তুমি দেখতে পাবে। এবং এটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড ডু দিস অ্যাট হোম, দিস ইজ এ হোমওয়ার্ক ফর ইউ। ওকে, যদি চাইলে করতে পারো। এনিওয়েজ, আর একটা কী আছে দেখো, অডিটরি ইমেজ। অডিটরি ইমেজ মানে এমন কিছু ইউজ করা হয় যাতে মানে যে পড়ছে বা যে শুনছে তার মনে কিছু শব্দের উদ্রেক হয়, এবং সেটাও এখানে করা হচ্ছে। ওই যে এই বারবার এই শব্দটা শুনলে তাহলে একটা অডিটরি ইমেজ তোমার মনে তৈরি হবে, এবং সেই অডিটরি ইমেজটা তৈরি করার জন্য কিন্তু এরকম একটা রিদম প্যাটার্ন নেওয়া হয়েছে। এটা একটা দিস ইজ অলসো অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য পোয়েম। ওকে গাইজ, দিস কমপ্লিটস দি সামারাইজেশন অফ দ্য পোয়েম। পুরোটা হয়ে গেল। আমরা তিন দিক দিয়ে, মানে যত দিক দিয়ে এটার এক্সপ্লেনেশন হওয়া সম্ভব আমরা করলাম। গাইজ, আই হোপ ইউ লাইকড মাই এক্সপ্লেনেশন। ইফ ইউ লাইকড মাই এক্সপ্লেনেশন, প্লিজ গিভ মি আ লাইক, কমেন্ট বিলো, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি সাজেশন ফর মি, তোমার যদি আমার জন্য কোনো সাজেশন থাকে বা কোনো যদি তোমার ফিডব্যাক থাকে আমার জন্য, প্লিজ রাইট দ্যাট ডাউন ইন দ্য কমেন্ট বিলো। Okay guys, my name is Kutubuddin. Thank you for watching. Thank you for listening. Have a beautiful day. Tata.